এই মুহূর্তে ওয়ার্ল্ডের অন্যতম সুন্দর এয়ারপোর্ট হচ্ছে এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতর রেঞ্জ রোভার নামের এই লাক্সারিয়াস গাড়ি বিক্রির জন্য নয়। এই গাড়ির মালিক হতে হলে কুপন কিনে লটারিতে অংশগ্রহণ করতে হবে। সব থেকে সস্তা দেখে একটা চকলেট মাফিন নিলাম। আর এই সস্তা মানে হচ্ছে প্রায় 2 বাহরাইনি দিনার মানে হচ্ছে বাংলাদেশ টাকায় 600 টাকা থেকেও বেশি। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে চলে আসলাম ফ্লাইট ধরতে। বাহরাইন থেকে ঢাকাগামী এই ফ্লাইট ছাড়বে সকাল 10:45 মিনিটে। গুড মর্নিং, আমার নতুন আরেকটি যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের যাত্রায় আমার গন্তব্য হচ্ছে বাহরাইন। আর এই মুহূর্তে আছি আমি কাতারের দোহায়। আমি আমার হোটেল থেকে কিছুক্ষণ আগে বেরিয়েছি, গফুরাম পার্ক দোহা আমার হোটেলের নাম। আর আমার হোটেল থেকে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। আমি একটা ট্যাক্সি ভাড়া করেছি। 12 কিলোমিটার এই যাত্রায় সময় লাগবে প্রায় 12 মিনিট। অলরেডি আমি অর্ধেক পথ পার হয়ে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহাতে পৌঁছাবো। তো আমার যাত্রা হচ্ছে কাতারের দোহা থেকে বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি হোটেলে পৌঁছা পর্যন্ত এই পুরো যাত্রা আপনাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গেই থাকুন। তবে একটা ব্যাপারে আমি কিছুটা শঙ্কায় আছি যে আমাকে বাহরাইনে গিয়ে অনারেবল ভিসা নিতে হবে, এবং অনারেবল ভিসা নেওয়ার এই সম্ভাবনাটা তৈরি হয়েছে। আমার যদি ইউকের ভিসা আছে, ইউকের ভিসা থাকলে বাহরাইনে অনারেবল ভিসা নেওয়া যায়, অনলাইনেও অ্যাপ্লিকেশন করে ভিসা নেওয়া যায়। কিন্তু আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করি নাই, আমি সরাসরি অনারেবল ভিসা নেওয়ার জন্যই যাচ্ছি। তো একটা ক্লু দেই, যদি আমার এই ভিডিও আপলোড হয় তাহলে ধরে নিতে পারেন হয়তো আমি ভিসা পেয়ে গেছি। দেখা যাক। আমার মধ্যে তো একটা বই কাজ করছি, কারণ অনেকেই বলছে যে বাহরাইনে তো সহজে ভিসা দেয় না। যদিও ওদের ওয়েবসাইটে আছে, বা আমি একজন বাংলাদেশি ইউটিউবারের মাধ্যমে মূলত এটা প্রথম জেনেছিলাম যে বাহরাইনে অনারেবল ভিসা নেওয়া যায় ইউকের ভিসা থাকলে। তো সেই সুযোগটি নেওয়ার জন্যই আমি একটা রিস্ক নিয়েই যাচ্ছি। কারণ হচ্ছে আমার কাতার থেকে আমার ফ্লাইট মূলত বাংলাদেশে, কিন্তু বাহরাইনে 24 ঘন্টার একটা ট্রানজিট আছে, প্রায় 24 ঘন্টা, 23 ঘন্টা সামথিং, 23 ঘন্টা থেকে একটু বেশি। তো দেখা যাক, যদি ভিসা না পাই তাহলে আমার বেশ ঝামেলায় পড়তে হবে। আমি সেটা নিয়ে কিছুটা বয়ে আছি। তো বাকিটা আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো পুরো জার্নিটা। সঙ্গে থাকুন। আমি চলে এসেছি গলফেয়ারের কাউন্টারের সামনে। আজকে কাতারের দোহা থেকে বাহরাইনের যাত্রাপথের সঙ্গী হতে যাচ্ছে বাহরাইনের পতাকাবাহী এই এয়ারলাইন। এয়ারপোর্টের যাত্রীদের স্বাগত জানাচ্ছে হলুদ রঙের এই আইকনিক ল্যাম্প বিয়ার। 2024 সালে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্কাইটেক্স কর্তৃক বিশ্বের সেরা এয়ারপোর্ট নির্বাচিত হয়েছে। শুধু তাই নয়, শপিংয়ের জন্য বিশ্বসেরা এবং মধ্যপ্রাচ্যের সেরা এয়ারপোর্টও নির্বাচিত হয়েছে কাতারের এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কাতারের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন কাতার এয়ারওয়েজ এই এয়ারপোর্টটিকে তাদের হাব হিসেবে ব্যবহার করে। আমার চেক ইন শেষ, পাসপোর্ট কন্ট্রোলের কাজও শেষ, সব কিছু শেষ। এখন আমি গেইটে যাব। আমার গেইট হচ্ছে A10। আর গেইটে যাওয়ার আগে আমি এখন একটা লাউঞ্জে যাব, আলমাহা লাউঞ্জ। এখন সময় হচ্ছে 10টা, আমার ফ্লাইট হচ্ছে 11:25। 1 ঘন্টার থেকে একটু বেশি সময় আছে। আলমাহা লাউঞ্জ। তো এই সময়টাই আমি একটু বসতে পারবো লাউঞ্জে। আর পিছনে হচ্ছে এই যে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিউটি, কি সুন্দর করে সাজানো হয়েছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই মুহূর্তে ওয়ার্ল্ডের অন্যতম সুন্দর এয়ারপোর্ট হচ্ছে এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সময় কাটানোর জন্য আমি এসেছি আলমাহা লাউঞ্জ। লাউঞ্জের নাম যতটা সুন্দর, লাউঞ্জ ততটা নয়। ফ্লাইট ছাড়ার আর মাত্র 1 ঘন্টা বাকি। মিনিমাম আধা ঘন্টা আগে গেইটে পৌঁছাতে হবে, তাই চাইলেও এখানে বেশিক্ষণ বসা যাবে না। আমি আমার ফ্লাইটে বসে আছি, কিছুটা রিল্যাক্স ফিল করছি, কারণ আমাকে দৌড়ে দৌড়ে এসে বোর্ডিং করতে হয়েছে।
আমার লাউঞ্জে আসলে আমি বসতে না বসতে ফাইনাল কল চলে আসছিল, কারণ লাউঞ্জে এটা নাম হচ্ছে মাহা লাউঞ্জ। আমি যখন প্রবেশ করতে চেষ্টা করছিলাম তো ভদ্র মহিলা বললেন যে আমার কার্ডে এটা চার্জ হয়ে যাবে, বলে তো চার্জ হয়ে যাওয়ার কথা না। দেন পরে পাঞ্চ হলো, পরে এখন কিছু সমস্যা হয় নাই, কিন্তু যেটা হয়েছে আমার বেশ কিছু সময় চলে গেছে। তো পরে ফাইনাল কল চলে আসলো বোর্ডিংয়ের জন্যে। আমি খুব দৌড়ে দৌড়ে এসে পরে বোর্ডিং করতে পেরেছি। এখন বসে আছি, আর বাহরাইন যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আকাশে মাত্র আমরা 25 মিনিট থাকবো। 25 মিনিট পরেই আমরা সব কিছু ঠিক থাকলে আমরা বাহরাইনে অবতরণ করব। গলফ এয়ারের এই ফ্লাইটে আজকে আমাদের সঙ্গী এয়ারবাস কোম্পানির A320-200 মডেলের এই এয়ারক্রাফট। স্বল্প এবং মাঝারি দূরত্বের যাত্রায় বিশ্বের সকল রুটে এই মডেলের এয়ারক্রাফট খুবই জনপ্রিয়। আমাদের টেক অফের ফাইনাল প্রস্তুতি চলছে। কেবিন ক্রুরা সবকিছু আরেকবার চেক করে নিচ্ছেন। আকাশে উঠতে না উঠতেই আমরা প্রায় চলে এসেছি মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন। আমাদের ফ্লাইট বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে শুরু করেছে, আর আমি জানালা দিয়ে নিচের সুন্দর নীল জলরাশি দেখছি। ইমিগ্রেশনের দিকে হাঁটছি, আর একটা চাপ কাজ করছে, যদি ভিসা না পাই আমাকে ওখানে গিয়ে অনারেবল ভিসা নিতে হবে। আর যদি কোনোভাবে ভিসা না পাই তাহলে 24 ঘন্টা কীভাবে কাটাবো, কী করবো আমি নিজেই জানি না, কারণ এরকম চ্যালেঞ্জ আমি নেই এই প্রথমবার। তো ভিসাটা পেয়ে গেলেই হলো, আর ভিসা না পেলে অবশ্যই বিড়ম্বনায় পড়তে হবে, কোনো সন্দেহ নেই। খবর আসলে ভালো না, সংখ্যাটাই সত্য হলো, আমাকে অনারেবল ভিসা দিল না। আর এরকম বাজে অভিজ্ঞতা আসলে আমার কখনোই হয়নি। তো কি পরিমাণে যে মন খারাপ আসলে বলে বোঝাতে পারবো না। আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম ওই সময় আসলে তেমন প্যাসেঞ্জার ছিল না, আর এই এয়ারপোর্টে আসলে প্যাসেঞ্জার এমনিতে আমার কাছে কম মনে হয়েছে। তো আমি যখন কিউতে দাঁড়িয়েছি তখন আমাকে বললো আমি কোথায় যাবো কি, আমি জাস্ট যখন বলার চেষ্টা করলাম এই ব্যাপার, আমার ইউকের ভিসা আছে, আমি অনারেবল ভিসা নিতে চাই, আমাকে কথা বলার সুযোগ দিল না, বললো আপনাকে ব্যাক করতে হবে, ট্রান্সফারে ওখানে চলে যান। তো আমি যে একটু বুঝাবো, আমি ওকে যে কনভিন্স করব, আমাকে কোনো কিছু বলতেই দিচ্ছে না, এবং বলতে যে দিচ্ছে না সে বুঝে শুনে দিচ্ছে না। তার কথা হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল, বাংলাদেশ বা ইন্ডিয়া এরকম একটা কি বললো, মানে আমাদেরকে তারা ভিসা কোনো অবস্থাতেই দিবে না। এবং আমি ভিডিওর কোনো একটা অংশ হয়তো বলেছি, আমি একজন বাংলাদেশি ইউটিউবারের মাধ্যমে জেনেছিলাম প্রথম যে ইউকের ভিজিট ভিসা থাকলে বা বাহরাইনের ভিসা হয়। তো ওনার সেই ভিডিওর তথ্য মতে না, আমি ওয়েবসাইটে গিয়েও চেক করেছি, ওনাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনি অনারেবল ভিসা নিতে পারবেন, আর একটা হচ্ছে ই ভিসা নিতে পারবেন যদি আপনার ইউকের ভিজিট ভিসা থাকে। সাথে ইউএসএ, কানাডা, তারপর এরকম উন্নত দু একটা দেশ ছিল, আমি ভুলে গেছি। তো সেই হিসেবে আমি কনফিডেন্ট ছিলাম, যেহেতু আমি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, যে আমাকে ভিসা দিয়ে দিবে। কিন্তু ভিসা তো দিলই না, আমাকে কোনো সিম্পেথিও শো করলো না। আর আমি আসছি বাহরাইনে মূলত কাতার থেকে ঢাকা যাওয়ার পথে, প্রায় 24 ঘন্টার একটা ট্রানজিট নিয়ে। 24 ঘন্টা পুরোটা 24 ঘন্টা না, 24 ঘন্টার একদম কাছাকাছি, 23.5 ঘন্টার মতো। তো আমি কনফিডেন্ট ছিলাম যে ভিসাটা দিয়ে দিবে, তো ভিসাটা দেয় নাই। আমি একটা বড় ধরনের বিড়ম্বনাতে পড়ে গেছি। আর যেটা শখ ছিল যে একটা নতুন দেশ আমার এড হবে আমার ট্রাভেল লিস্টে, সেটা তো হলোই না। এখন আমি 24 ঘন্টা বা প্রায় 24 ঘন্টা কীভাবে কাটাবো সেটাই আমি ভেবে পাচ্ছি না, মন খুবই খারাপ। এর মধ্যে যুগ হয়েছে কাতারে, যখন আমি লাউঞ্জে ছিলাম ওই সময় আমি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে গিয়ে আমার অ্যাডাপ্টারটা সাথে আনি নাই। সো মোবাইলের চার্জ দিতে হবে, সেটারও আবার অ্যারেঞ্জ করতে হবে। সব দিক থেকেই বলা যায় আমার জন্য খুব ভয়াবহ একটা খারাপ দিক আজকে। রাতে থাকার জন্য আমি রুম নিতে এসেছি এই হোটেলে। বাহরাইন এয়ারপোর্ট হোটেল নামের এই হোটেলটি বাহরাইন এয়ারপোর্টের একমাত্র হোটেল। এখানে 3 ঘন্টা বা 6 ঘন্টা বিশ্রামের জন্য স্লিপিং পড ভাড়া করা যায়, কিন্তু রাতে ঘুমাতে হলে কোনো একটা রুম বুক করতে হবে। বাধ্য হয়ে তাই একটা কম্প্যাক্ট রুম বুক করলাম, যার ভাড়া পড়লো $182, বাংলাদেশি টাকায় যা 22,000 টাকা। হেঁটে হেঁটে আমি আমার রুমে যাচ্ছি। এইখানে হচ্ছে আমার রুম, 219 নাম্বার রুম। চলুন
এবার ভিতরে গিয়ে রুমটা একটু দেখে নিই। আমি আমার রুমে প্রবেশ করলাম। প্রথম কাজ হচ্ছে লাইটের সুইচ অন করে নেওয়া, তাইলে রুমটি আরো ভালো করে দেখা যাবে। এইখানে আছে আরো দুইটা সুইচ, এটা হচ্ছে সিলিং লাইট 1 আর সিলিং লাইট 2। এখন আমরা রুমটি বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি। এই রুমটি মূলত এয়ারক্রাফটের ডিজাইন দ্বারা অনুপ্রাণিত। এয়ারক্রাফটের ভিতর যেরকম থাকে এইটাকে দেখলেও আপনি মনে করবেন যে এখানে আপনি বিমানে বসে আছেন। ডিজাইনটা ওইভাবেই করা। এটা খুব পরিষ্কার, খুব ছিমছাম, কিন্তু সাইজটা একদমই ছোট। আমি কোনোভাবে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভিডিওটি করছি। এখানে একটা বেড আছে, বাম দিকে কর্নারে একটা ওয়াশরুম আছে, এটুকুই। এখানে আপনি এক রাত থাকবেন আর রেস্ট নেবেন। লাক্সারির খুব একটা সুযোগ নেই, যদিও ভাড়া গুনতে হয়েছে 22,000 টাকা এবং একদম অপ্রয়োজনীয়। যদি আমার ভিসাটা হয়ে যেত, অর্থাৎ আমি বাহরাইনে যদি প্রবেশ করে ফেলতে পারতাম, তাইলে আমাকে এত টাকা ভাড়া গুনতে হতো না। সো সেজন্য আমার মনটা এখনও খারাপ, কিছু করার নেই। খুব বাজে একটা অভিজ্ঞতা হলো। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একদম ছোট হলেও এর ডিজাইন, পরিষ্কার পরিচ্ছন্নতা, টয়লেট অ্যামিনিটিস, হট ওয়াটার ফ্যাসিলিটি সহ সবকিছু মিলিয়ে এটা একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুম বলা চলে। রুম থেকে বের হয়ে এবার এয়ারপোর্টটা একটু ঘুরে দেখব। আমার সাথে আপনারাও চলুন, এয়ারপোর্টটা একটু ঘুরে আসি। বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো বাহরাইনের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি বাহরাইনের রাজধানী মানামা এবং মুহাররাক সিটি সংলগ্ন মুহাররাক আইল্যান্ডে অবস্থিত। বাহরাইনের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন গলফ এয়ার এখান থেকেই মূলত তাদের ফ্লাইট অপারেট করে। 1927 সালে বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয় এবং এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন এয়ারপোর্ট। গলফ এয়ারের বিজনেস ক্লাস যাত্রীদের জন্য এখানে রয়েছে ফ্যালকন গোল্ড লাউঞ্জ এবং অন্যান্য যাত্রীদের জন্য রয়েছে দ্য পার্ল লাউঞ্জ। বাচ্চাদের খেলাধুলার জন্য একটা স্পোর্টস জোন করা হয়েছে এখানে। এয়ারপোর্টের ভিতর রেঞ্জ রোভার নামের এই লাক্সারিয়াস গাড়ি বিক্রির জন্য নয়। এই গাড়ির মালিক হতে হলে কুপন কিনে লটারিতে অংশগ্রহণ করতে হবে। বেশ কতক্ষণ হাঁটাহাঁটি হলো, বেশ খিদা লাগছে। আর এইখানে যেহেতু ডিপার্চারের আগ মুহূর্তের লাউঞ্জ এরিয়া, কমন লাউঞ্জ এরিয়া, সব কিছুর দাম কিন্তু খুবই বেশি। সো আমি সব থেকে সস্তা দেখে একটা চকলেট মাফিন নিলাম। আর এই সস্তা মানে হচ্ছে প্রায় 2 বাহরাইনি দিনার মানে হচ্ছে বাংলাদেশ টাকায় 600 টাকা থেকেও বেশি। তো সবচেয়ে সস্তা খাবারের কি অবস্থা, এখন চিন্তা করেন আরো একটু ভালো মানের নিলে কি হতো। টেস্ট খুব ভালো, কিন্তু দাম তো আসলেই অনেক বেশি। এখন বাহরাইনের রাত 10টা বাজে। ঘুমানোর জন্য আমি রুমে যাচ্ছি। আর এই ব্লগটি হওয়ার কথা ছিল কাতার থেকে বাহরাইনে হোটেলে গিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এখন এই ব্লগটি গিয়ে শেষ হবে ঢাকার এয়ারপোর্ট পর্যন্ত। তার আগে নিশ্চয়ই আরও অনেক কিছু সুন্দর সুন্দর বিষয় আসবে। তো আগামীকাল আপনাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে চলে আসলাম ফ্লাইট ধরতে। বাহরাইন থেকে ঢাকাগামী এই ফ্লাইট ছাড়বে সকাল 10:45 গলফ এয়ারের A321 নিও মডেলের এই এয়ারক্রাফট আমাদের ঢাকা নিয়ে যাবে
প্রায় 5 ঘন্টায়। কেবিন ক্রুরা যাত্রীদের লাঞ্চ সার্ভ করতে শুরু করেছেন। আজকের লাঞ্চ মেনুতে আছে রাইস, চিকেন, বান, বাটার, বিস্কিট এবং সালাদ। আমাদের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে শুরু করেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।